মানুষের জীবনে দেখবা যে চাওয়া পাওয়া, ডিজায়ার এগুলার শেষ নাই। তো আমি একজন স্কুল শিক্ষক, আমার চাওয়া পাওয়া কী হইতে পারে? বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি যখন অবসর নেবেন, অনেক দিন ধরে কিন্তু উনি রাষ্ট্রপতি, তখন আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হব। এটা আমার ডিজায়ার। আবার তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি তোমার ডিজায়ার কী? তো একজন হয়তো বলবে তার একটা গেমিং পিসি দরকার। একজনের ডিজায়ার মনে করো তোমার ফ্রেন্ডের, সে একটা রয়্যাল এনফিল্ড নেবে, একটা বাইক নিয়ে এসে পূর্বাচলের 300 ফিটের রাস্তায় ধুমায় এসে গাড়ি চালাবে। ঠিক আছে? তাহলে এই যে মানুষ, আমাদের ডিজায়ার আলাদা। আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ। তো এই গল্পের মধ্যে যেই নারীটাকে আমরা দেখি তার নাম হচ্ছে অভাগী। অভাগী জনমদুখী টাইপ, তাই না? এই নারীর অ্যাকচুয়াল ইচ্ছাটা আসলে কি? সে ব্যস্তে যেতে চায়, স্বর্গে যেতে চায়। এখন স্বর্গে যেতে চায় কেন? এই চাওয়া পাওয়াটা গরিবদের মধ্যে আবার বেশি। কারণ এমন না যে বড়লোকেরা স্বর্গে যেতে চায় না, কিন্তু গরিবরা যেতে চায়। কারণ সারা জীবন এত দুঃখ, এত বঞ্চনার পরে চিন্তা করে পরকালেও যদি কিছু না পাই, আমাদের অবস্থাটা কী হবে? যেমন আমার অবস্থাটা কী হবে? তো এই অভাগীর ছেলে আবার কাঙালি, এই পুরো গল্পটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কেন তার ইচ্ছে হলো সে আসলে স্বর্গে যেতে চায়? এত কিছু বাদ দিয়ে পৃথিবীতে তো সে ডাল ভাত চাইতে পারতো, অনেক কিছু চাইতে পারতো, তাই না? তো চলো আর কথা না বাড়িয়ে পুরো গল্প নিয়ে আলোচনা করা যাক। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পুরো আলোচনার সাথেই থাকবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প অভাগীর স্বর্গ। তো এই গল্পটাকে আমরা বলছি যে এটা একটা কালজয়ী বাংলা গল্প। কেন? এখানে বেশ কিছু জিনিস আছে, যে দারিদ্র্যের কথা আছে, জাতিভেদ প্রথার কথা আছে, মানবিক মর্যাদার যে সংঘর্ষ, এগুলোর চিত্র তুমি দেখবা লেখক কত নৈপুণ্যের সাথে এটা তুলে ধরেছে। এই গল্পের উৎস এবং পটভূমিটা আসলে কি? সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। গল্পের মূল পটভূমি কি? 19 শতকের বাংলার একটা গ্রামীণ সমাজ, যেখানে কী কী আছে? এই জাতিভেদ প্রথা, জমিদারি শোষণ, মানুষের জীবনকে সেখান দেখব যে দুর্বিষহ করে তুলেছে। এটা তো গল্পের উৎস, কিন্তু গল্পের মূল বিষয়টা কি? একটু আগে আমরা বারবার বলছিলাম স্বর্গের কথা। তার আসলে কেন স্বর্গে যেতে ইচ্ছে করছে? এটার কারণটা হচ্ছে প্রতিবেশী উঁচু জাতের বাড়ির একজন গৃহকর্ত্রী মারা যায়। তখন সে দেখতে পায় যে সেখানে বিশাল আড়ম্বরে তার শেষকৃত্য হচ্ছে, সৎকার হচ্ছে। এগুলো দেখেই দুঃখিনী অভাগীর মনে একটা স্বপ্ন জেগে ওঠে। সেও চায় মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলো নিতে, পুত্রের হাতের আগুনে দাহ হয়ে যেন সে স্বর্গে যেতে পারে। সে মনে করে তার স্বামী আবার তার কাছ থেকে ডিটাচ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আরেকটা নারীকে নিয়ে সে সংসার করছে। তো এই স্বামীর পায়ের ধুলো চায় সে, আবার পুত্রের হাতের আগুন চায়। এই দুটো পেলে সে কী করতে পারবে? স্বর্গে যেতে পারবে, এটা তার বিশ্বাস। তো এই গল্পের বেশ কিছু চরিত্র আছে। দেখো যে অভাগী, কাঙালির মা, নিম্নবর্ণের, তাকে আমরা বলছি সে দুলে সম্প্রদায়ের একটা নারী। কাঙালির বয়স হচ্ছে 15 বছর। তারপর আছে রসিক বাঘ, সে হচ্ছে অভাগীর স্বামী, যে তাকে পরিত্যাগ করেছে অলরেডি। ঠাকুরদাস মুখোপাধ্যায়, ধনী উচ্চবর্ণীয় প্রতিবেশী একজন থাকে তাদের। অধর রায়, সে হচ্ছে জমিদারের নিষ্ঠুর গোমস্তা। তো তাদের এই যে চরিত্রগুলোর পরিচয় আমরা দিলাম, এখান থেকে মোটামুটি তুমি গল্প সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবা কী কী আছে। তো গল্পের কাহিনীটা আমরা একটু ধারাবাহিকভাবে বর্ণনা করি ফ্লো চার্ট অনুযায়ী। হ্যাঁ, তো সব যাত্রার যে আড়ম্বর দেখো, ঠাকুরদাস মুখোপাধ্যায়ের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা যান। কয় দিনের? 7 দিনের। ধনী পরিবারে এই মৃত্যুকে ঘিরে সারা গ্রামে যেন উৎসবের পরিবেশ তৈরি হয়। মারা গেলে তার উৎসবের পরিবেশ হয় না, এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে একটা ধনী শ্রেণীর মানুষ মারা গেলে কী অবস্থা হয়, আর আমরা যারা সাধারণ মানুষ, অথবা যে রাস্তায় ধরো তোমার চা বিক্রি করছে, তার পাশে একজন ছোলা বিক্রি করছে, ওই মানুষদের জীবন আসলে কেমন, তাই না? তো এই নারী যখন মারা গেল, তাকে পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, মালা দিচ্ছে, গন্ধ, ধূপের গন্ধ কলরব করে করে, তখন সবার কাছে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। 2, তো এই যে সিনারিওটায় হাটে যাওয়ার পথে সব যাত্রার দৃশ্য দেখে কাঙালির মা স্তব্ধ হয়ে যায়। আঁচলে তার বেগুন বাঁধা ছিল, চোখের জল মুছতে মুছতে সে সকলের পেছনে শ্মশান ঘাটে এসে উপস্থিত হয়। ছোট যাচ্ছে আবার, যেহেতু নিচু বর্ণের লোক, সে কাছে যাওয়ার সাহসও পায় না। দূরে একটা উঁচু ঢিপিতে দাঁড়িয়ে সে সব সিনারিওগুলো দেখে। এরপরে তার একটা ড্রিম তখন থেকে জাগ্রত হয়, রথের স্বপ্ন দর্শন। চিতার ধোঁয়ায় অবাগী একখানি রথের চেহারা দেখতে পায়। মনে মনে বলতে থাকে, ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ। যেই নারী মারা গেছে তার কাছে মনে হচ্ছে সে স্বর্গে যাচ্ছে। আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই। তাহলে ছেলের হাতের আগুনের প্রত্যাশা তার।
এর পরের অংশটা দেখো, কাঙালির প্রশ্ন এবং মায়ের ব্যাখ্যা। তো কাঙালি তার মাকে জিজ্ঞেস করে যে তুমি ধোঁয়ার মধ্যে রথ ওয়ান কাইন্ড অফ গাড়ি, হিন্দু মিথোলজিতে এই ধরনের গাড়ির ব্যবহার তুমি পাবা। তখন অভাগী বলে বামুন মা রথে চড়ে স্বর্গে যাচ্ছেন, ছেলেকে জানায় যে ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। কাঙালি প্রথমে বিশ্বাস করতে না চাইলেও মায়ের কথায় বিশ্বাস করাই তার স্বভাব। মা বলেন সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। সিনারি দেখে তার মধ্যে অলরেডি বিশ্বাস হয়ে গেছে, বা সে হয়তো ধোয়াটে একটা পরিবেশের মধ্যে কিছু একটা দেখছে যে ওই নারী মনে হয় রথে করে করে উড়ে উড়ে স্বর্গে চলে যাচ্ছেন। তাহলে এই যে প্রথম পর্বে শরৎচন্দ্র অত্যন্ত দক্ষতার সাথে দুটি পৃথিবীর ব্যবধান দেখিয়েছেন। একটা হচ্ছে সমৃদ্ধ উচ্চবর্ণের পৃথিবী, যেখানে মৃত্যু উৎসবে পরিণত হয়, মানে পরলোক মারা গেলেও ওইটা উৎসব মনে হয়। আর একটা হচ্ছে দরিদ্র নিম্নবিত্তের পৃথিবী, যেখানে সেই উৎসবকে কেবল দূর থেকে অশ্রু সজল চোখে দেখতে হয়। মানে তুমি এটা দূর থেকেই দেখার অ্যাক্সেস পাবা, কাছে গিয়ে আর দেখতে পারবে না, কারণ তুমি গরিব নিম্নবর্ণের। চলো আমরা কাহিনীর দ্বিতীয় পর্বটা দেখি, অভাগীর জীবন কথা। অভাগীর জীবনের একটা বর্ণনা এখানে আছে। জন্মের সাথে সে মাকে হারায়, বাবা মাছ ধরে বেড়ায়, না আছে দিনের দেখা, না আছে রাতের, তবু ছোট্ট অভাগী কোনো মতে বেঁচে থাকে। লেখক এই বিষয়ে একটা কমেন্ট করেন এরকম যে কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। রসিক ভাগের সাথে বিবাহ হয় তার, কিন্তু রসিকের আরেকটা ওয়াইফ আছে, সে অন্য গ্রামে চলে যায়। অভাগী শিশুপুত্র কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে থাকে। নানাজন পুনর্বিবাহের প্রস্তাব উৎপাত সত্ত্বেও সে ছেলেকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। কাঙালি দেখে মা তার নিজের ভাত লুকিয়ে রেখেছে, ছেলে ভাবে মা খেয়েছে। হাড়ি দেখার পর সত্য বেরিয়ে পড়ে। কাঙালি বলে তুই খেলি নে মা। এই একটি সংলাপে শরৎচন্দ্র একটা মায়ের ত্যাগের ছবিকে দেন। তার মানে তারা যে দরিদ্র গরিব, এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। এরপরে অভাগীর জ্বরের মধ্যে একটা রূপকথার রাত আমরা এটাকে বলছি। তার জ্বর আসে, অভাগীর গায়ের জ্বর কাঙালি টের পায়। মা ছেলেকে কাজে না যেতে বলে, রূপকথা শোনাবে বলে প্রলোভন দেয়। রাজপুত্র, কোটালপুত্র, পঙ্খিরাজ ঘোড়ার গল্প দিয়ে শুরু হলেও জ্বরের তাপে গল্প পাল্টে যায়। তাহলে মা তো তাকে গল্প বলা শুরু করে, কিন্তু এইটা যখন জ্বরের ঘোর বাড়ে সে কিন্তু গল্পের খেই হারিয়ে ফেলে। ঠিক আছে, সেই অন্ধকার ঘরের দীপ না জ্বালিয়ে মা ছেলেকে শোনাতে থাকেন সেই শ্মশান যাত্রার কথা। দেখা গেল ওই গল্প না বলে এখন ওই যে শ্মশান যাত্রা, ওই নারী যে কোথায় যাচ্ছে, স্বর্গে যাচ্ছে, মারা যাচ্ছে, তার সৎকার হচ্ছে, ওইটা সে অ্যাকচুয়ালি বলতে থাকে ছেলেকে। সেই রথ, সেই রাঙা পা, সেই স্বর্গে যাওয়ার গল্প। মা বলেন সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। বুঝতে পেরেছ এই সিনারিওটা? কাহিনীর করুণ পরিণতির যে চিত্রটা, এটা আমরা একটু দেখি। তো কাঙালির মা তো সুস্থ, তার চিকিৎসার একটা আয়োজন তো করতে হবে। কাঙালি ভিন্ন গ্রামের কবিরাজকে আনতে যায়। ঘটি বন্ধক দিয়ে 1 টাকা প্রণামী দেয়, কবিরাজ আসেন না, কিন্তু 4টা বড়ি পাঠায় যে এই ঘটি বন্ধক দিয়ে সে আসবে না। অভাগী সেই বড়ি উনুনে ফেলে দিয়ে বলেন বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। মানে বাগদিদুলে সম্প্রদায়, তারা তো খুবই নিচু স্তরের মানুষ। অ্যাকচুয়ালি তারা সংগ্রাম করেই বেঁচে থাকে, ওষুধ কী করতে পারবে? তারা যদি বাঁচে ওইটা হয়তো আমরা যেটাকে বলি এখন আধুনিক সময়ে সেই বলি যে ইমিউনিটি পাওয়ার, এইটার কারণে হয়তো বেঁচে যেতে পারে, তাই না? তার মানে সে ওষুধ ফেলে দিয়েছে। প্রতিবেশীরা মুষ্টিযোগ, হরিণের সিংঘষা জল, গেটে করি পুড়িয়ে মধুতে মারিয়ে চাটানো, এইসব টোটকা দিয়ে চলে যায়। অনেকে অনেক ধরনের প্ল্যান দিচ্ছে আর কি। জমিদারের কাছারিতে অপমান, বেলগাছ কাটতে গেলে দারোয়ান রসিককে চড় মারে। এইখানে কাহিনীটা এরকম যে রসিক আসে আর কি ওই তার স্ত্রীর শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য। কাঙালি ন্যায় বিচারের আশায় গোমস্তা অধর রায়ের কাছে যায়। অধর বলেন মা মরেছে তো, যা নিচে নেমে দাঁড়া, 5 টাকা দাম দিতে না পারলে মায়ের দেহ নদীর চড়ায় পুঁতে ফেলতে বলেন। তার মানে টাকা না দিতে পারলে মাকে নদীর চড়ায় পুঁতে ফেলো। পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত। এই যে একটা ডায়লগ, এই আদেশে কাঙালিকে লাঞ্ছিত করা হয়। এবং মুখোপাধ্যায়ের বাড়িতে আমরা প্রত্যাখ্যান দেখব যে ঠাকুরদাস মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রাদ্ধের আয়োজন। কাঙালি গিয়ে সাহায্য চাইলে বলা হয় শোনো আবদার, আমারই তো কত কাঠের দরকার, মানে এই কাঠ দিবে না? ভট্টাচার্য মশাই বলেন তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে, যা মুখে একটু নুরু জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগা, মানে মুখে একটু আগুন জ্বালিয়ে দিয়ে কিছু দিয়ে জাস্ট ওই নদীর পাড়ে নিয়ে তাকে কি করো, কবর দিয়ে ফেলো। মুখোপাধ্যায়ের বড় ছেলে বলেন দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। তার মানে নিচু স্তরের মানুষ এখন উঁচু স্তরে আসতে চায়। তার মানে এখানে সামাজিক একটা কি আছে, বৈষম্য লক্ষ্য করছি আমরা। তো গল্পের সমাপ্তিটা অন্তিম দৃশ্যে রসিকের আগমন হয় অভাগীর মৃত্যুসজ্জায়। কাঙালি কাঁদতে কাঁদতে তার বাবা রসিককে ডেকে আনে।
অভাগী অর্ধচেতন অবস্থায় হাত বাড়িয়ে দেয়, রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থাকে। পৃথিবীতে যে তাকে কেউ পায়ের ধুলো চাইতে পারে তা তার কল্পনার বাইরে। মানে ওয়াইফ তার পায়ের ধুলোর জন্য এত বছর অপেক্ষা করছে, এইটা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। মানে একটু সে অবাক হয়। বিন্দির পিসির অনুরোধে সে এগিয়ে আসে। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়ে কাঁদিয়া ফেলিল। তার মানে রসিক বাঘ যাকে বলছি তার মনেও একটু কি আছে, মায়া জন্মাচ্ছে। রাখালের মা বলেন, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালে কেন? এটা কার কথা বলছে? অভাগীর কথা। নদীর চরে মাটি চাপা অন্তিম পরিণতি। রাত শেষ হওয়ার আগেই অভাগী পৃথিবী ত্যাগ করেন। না মেলে কাঠ, না মেলে শেষকৃত্যের অধিকার। নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হয়। রাখালের মা কাঙালির হাতে একটি খড়ের আটি জ্বালিয়ে দেয়, সেটি মায়ের মুখে চোয়ানো হয়, তারপর মাটি চাপা দেওয়া হয়। তার ড্রিম কিন্তু ফুলফিল হচ্ছে না। সে স্বর্গে যাওয়ার জন্য যে আয়োজন, ওইটা কি সে পাচ্ছে না। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। সে কোন দিকে তাকিয়ে আছে? সে তাকিয়ে আছে ধোঁয়ার দিকে। কে? এই কাঙালি। কেন? ওই যে ধোঁয়ার গল্পের শুরুতে যেটা আছে, যে ধোঁয়াতে রথে করে ওই নারী, উচ্চবর্ণের নারী, সে কোথায় যাচ্ছিল? স্বর্গে যাচ্ছিল। তাহলে চূড়ান্ত দৃশ্যে শরৎচন্দ্র দেখান উচ্চবর্ণের মৃতার জন্য রথ ও হরিধ্বনি, আর নিম্নবর্ণের অভাগীর জন্য কেবল এক টুকরো খড়ের ধোঁয়া। এক টুকরো কি? খড়ের ধোঁয়া। তো চরিত্রগুলো আমরা একটু বিশ্লেষণ করি। অভাগী নামটি যেন তার সমগ্র জীবনের প্রতীক। মানে নামের মধ্যে আছে তার জীবনটা কত কঠিন ছিল। জন্মের সময় মাকে হারানো, বাবার অনুপস্থিতি, স্বামীর পরিত্যাগ, প্রতিটি ধাপে ভাগ্য তাকে প্রতারণা করেছে, কিন্তু এত কষ্টের মধ্যেও সে ছেলেকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। পুনর্বিবাহের প্রস্তাবও সে কিন্তু প্রত্যাখ্যান করেছে। কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, সেটা বিলিভ করে। ছেলে বাঁচলে তার দুঃখ একদিন ঘুচবে। অভাগী একই সাথে ত্যাগী মাতৃমূর্তি এবং শ্রেণী বৈষম্যের শিকার এক নারীর প্রতিনিধি। আর কাঙালি নিষ্পাপ কিশোর, অসহায় পুত্র। 15 বছরের কাঙালি মায়ের প্রতি গভীরভাবে নির্ভরশীল। দীর্ঘদিন অসুস্থ থাকায় বাইরের দুনিয়া থেকে সে অনেকটা বিচ্ছিন্ন। মায়ের কোলেই তার পৃথিবী। মায়ের অসুস্থতায় সে অপটু হাতে ভাত রাতে, কবিরাজ ডাকে, ঘটি বন্ধক দেয়, জমিদারের কাছে ন্যায় চায়। সব ব্যর্থ হলেও সে হার মানে না। গল্পের শেষে সে যখন খড়ের ধোয়ার দিকে তাকিয়ে থাকে, সেই দৃশ্যটাকে আমরা বলছি হৃদয় বিদারক একটা দৃশ্য। অধর রায় ও মুখোপাধ্যায় সমাজের তারা হচ্ছে কি ক্ষমতাবান শ্রেণী। অধর রায় জমিদারের গোমস্তা, নিজে কখনো উচ্চবর্ণের ছিলেন না, কিন্তু ক্ষমতার আসনে বসে তিনি নিম্নবর্ণের মানুষকে পশুর চেয়েও কম মর্যাদায় দেখেন। দুলের মরার কাঠ কী হবে শুনি? মানে দুলে সম্প্রদায়ের লোক, তাকে আবার কিসের কাঠ? এই উক্তিতে তার নির্মমতা কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। রসিকবাগ চরিত্রটি গল্পে বিশেষ স্থান পায়নি, কারণ গল্পে দেখবে যে সে একটা পর্যায়ে আসছে, কিন্তু এটা সার্টেন একটা পিরিয়ডের জন্য। তার উপস্থিতি তাৎপর্যপূর্ণ। সেই স্ত্রীকে ছেড়ে গেছে, তার কোনো দায়িত্ব নেয়নি, অথচ মৃত্যু মুহূর্তে স্ত্রী তারই পায়ের ধুলো চায়। রসিকের কান্না সেই মুহূর্তে যেন বিবেকের দংশন। তার মানে রসিক একটু বিবেকগত যে তারও না, এটা ফিল করছে, কিন্তু সে দংশন অনেক দেরিতে এসেছে। কিন্তু এমন সময় এসেছে যখন অলরেডি সে মারা যাচ্ছে। কে? আমাদের অভাগী মারা যাচ্ছে এই মোমেন্টে। তো সামাজিক বাস্তবতাটা তোমরা একটু পড়ে নিবা, যে জাতিভেদ প্রথার নির্মমতা পুরো আলোচনায় বলেছি। জমিদারি শোষণ, 5 টাকা দাবি করা, গলা ধাক্কা দেয়, এই ধরনের বিষয়গুলো আছে। দারোয়ানের চর, গোমস্তার বিরক্তি। নারীর অবস্থান দেখবে এখানে আবার অভাগী, সে নারী হিসেবে স্বামী পরিত্যক্তা, কিন্তু তারপরেও দেখবা যে তার মাতৃত্বের একটা অসীম শক্তি আছে, তাই না? ছেলেকে সে কতটা ভালোবাসছে, কী কী বিষয়গুলো আছে। স্বর্গের প্রতীকী অর্থ। গল্পের শিরোনাম স্বর্গ শব্দটি এখানে আবার ব্যঙ্গাত্মক। এইটা কিন্তু স্যাটায়ার করা হচ্ছে যে না, সার্কাজম, তুমি যেই স্বর্গটা চাচ্ছ এই স্বর্গ তো পাবা না, তাই না? উচ্চবর্ণের গৃহিণী রথে চড়ে স্বর্গে যান, সেই স্বর্গ আড়ম্বরের, সম্পদের। অভাগীর স্বর্গ হলো মৃত্যুর মুহূর্তে একটু সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা, পুত্রের হাতের আগুন, স্বামীর পায়ের ধুলো। সেই ন্যূনতম মানবিক মর্যাদাটুকু সে পায় না পুরোপুরি। এটাও কিন্তু সে পুরোপুরি পাচ্ছে না। তো শরৎচন্দ্র দেখিয়েছেন ঈশ্বরের কাছে সকলে সমান হলেও মানুষের তৈরি সমাজে নিম্নবর্ণের মানুষের জন্য স্বর্গ কেবলই কি থেকে যায়? স্বপ্ন থেকে যায়। সে চাইলেও তো স্বর্গে যেতে পারছে না। কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি দেখবা। মূলভাব তো বলেছি বারবার, মানবিক হওয়ার আহ্বান আছে এখানে, শ্রেণী বৈষম্যের প্রতিবাদ আছে, মাতৃত্বের মহিমা আছে। কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি: ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও। দুলের মরার কাঠ কী হবে শুনি? অধর রায়ের নির্মমতা,
পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত, জমিদারি নিষ্ঠুরতা। সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি, মায়ের স্বর্গকল্পনা। এগুলো তোমরা কোটেশন হিসেবে সৃজনশীলের উত্তরের মাঝখানে মাঝখানে দিতে পারো, তখন তোমার উত্তরটা আসলে দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। চলো শরৎচন্দ্রের পরিচিতিটা একটু দেখে দিন তো, অপরাজেয় কথাসাহিত্যিক, তাই না, আনডিফিটেড। তো এই ভদ্রলোক 15ই সেপ্টেম্বর 1876 সালে পশ্চিমবঙ্গের দেবানন্দপুরে হুগলিতে জন্মগ্রহণ করেন। মৃত্যু হচ্ছে 16ই জানুয়ারি 1938, তাই না, অ্যারাউন্ড হয়তো 90 ইয়ার্সের মতো হয়ে যাবে। আর্থিক সংকটের কারণে এফএ শ্রেণীতেই ছাত্রজীবনের অবসান ঘটে। 1903 সালে ভাগ্যের সন্ধানে তিনি বার্মা যান, এটা প্রশ্নে আসে পরীক্ষায়, এবং রেঙ্গুনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে কেরানি পদে চাকরি করেন। সেখানে কিন্তু কেরানি পদে চাকরিও করেছেন। প্রবাসী শুরু হয় তার সাহিত্য সাধনা, এবং অল্প দিনেই বিশাল খ্যাতি অর্জন করেন তিনি। 1916 সালে কলকাতায় ফিরে নিয়মিত সাহিত্য চর্চায় মনোযোগ দেন। 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পদক, 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। এর বাইরে তো অনেক পুরস্কার পেয়েছেন তিনি। তবে তোমাদের বইয়ে যেসব তথ্যগুলো আছে এগুলোই মনে রাখলে হবে। উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম, এগুলো পরীক্ষায় আসে, ধরো দিয়ে দিল পথের দাবি কার লেখা, পরিণীতা কার লেখা, এগুলো একটু মনে রাখবা। দেবদাস, শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহ, পল্লী সমাজ, পথের দাবি, শেষ প্রশ্ন, এই বিষয়গুলো আছে। আশা করছি আজকের ক্লাস তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। অন্য কোনো টপিকে কোনো লেকচার প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমাদের রিভিউ জানাবে, আমার ডেভেলপ করার অনেক সুযোগ থাকবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না।